গুড আফটারনুন স্টুডেন্টস। দেখো, আগের দিন যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে আমরা চলতরিৎ চ্যাপ্টারটা শুরু করেছিলাম, এবং সেই চলতরিৎ চ্যাপ্টারে আমি আগের দিন পড়েছিলাম তোমাদেরকে বিন্দু আধান, তড়িৎ আধান সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলাম, এবং তড়িৎ আধানগুলোর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সংক্রান্ত কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। কুলম্বের সূত্রের প্রয়োগ করে, কুলম্বের সূত্রের সাহায্যে আমরা তড়িৎ আধানের যে সংজ্ঞাগুলো হয় কুলম এবং স্ট্যাট কুলম, সেগুলো ডেফিনেশন দিয়েছিলাম। তো আগের দিন আমি বলেছিলাম তড়িৎ আধানের কুলম এবং স্ট্যাট কুলম এই দুটো ছাড়াও ইএমইউ নামে একটা আধান হয়, সেই এক ইএমইউ সমান ছিল কত না, তো 10 কুলম। দেখো, তড়িৎ আধানকে আমরা একটা ইলেকট্রনের আধানের আকারে অনেক সময় মেজার করে থাকি, সেটা হচ্ছে 1 ইলেকট্রনীয় আধান, যেটাকে আমরা 1E লিখি, এবং সেই 1 মান হয় এসআই পদ্ধতিতে 1.6 × 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে একটা ইলেকট্রনের আধানের সমতুল্য আধান। ঠিক আছে, তাহলে একটা ইলেকট্রনের আধান কত? 1E সমান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। অর্থাৎ কোনো একটা আহিত বস্তুর আধানকে আমরা ইলেকট্রনের আধানের আকারেও আমরা অনেক সময় প্রকাশ করতে পারি। এবার এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, মানে এটা সিজিএসে যদি মানে প্রকাশ করতে চাই, তাহলে কি এই কুলমটাকে ইএসইউয়ে প্রকাশ করতে হবে। আমরা তো জানি 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। তাহলে এইটাকে যদি আমরা 3 × 10⁹ দিয়ে গুণ করে দিই, তাহলে পড়ি আমরা ইএসইউ বা স্ট্যাট কুলম এককে পেয়ে যাব 1 মান। ঠিক আছে, 1.6 × 10⁻⁻19 × 3 × 10⁻9 এত ইএসইউ বা স্ট্যাট কুলম। তার মানে এটা সমান হচ্ছে 1.6 × 3 মানে হচ্ছে 4.8 × 10⁻⁻19, আর +9 করলে 10⁻10 হয়ে যাবে, 10⁻10 ইএসইউ। এটা হচ্ছে একটা ইলেকট্রনের আধানের মান। ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব। ঠিক আছে, তো প্রথমে আমরা তড়িৎ ক্ষেত্র কাকে বলে সেটা আগে বলি। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র দেখো, আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা অনেক ক্ষেত্রে এই কথাটা বলে থাকি যে একটা রাজা বা মহারাজাগুলো তাদের যে রাজত্ব থাকতো, সেই রাজত্বটা যতদূর পর্যন্ত সীমাবদ্ধ থাকতো সেটা বলা হতো ওই রাজার রাজত্ব বা ওই রাজার এলাকা। ঠিক আছে, এবার ঠিক একই রকমভাবে একটা রাজার এলাকার সঙ্গে আমরা একটা আধানের এলাকার আমরা তুলনা করব। মানে কোনো একটা জায়গাতে বা কোনো একটা পয়েন্টে যদি আমরা একটা আধানকে রাখি, মনে করো এখানে একটা কিউ আধান রেখেছি আমি। ঠিক আছে, এবার এই কিউ আধানের চারিদিকে যতদূর এলাকা পর্যন্ত এই কিউ আধানের প্রভাব থাকে, এই কিউ আধানের যতদূর এলাকা পর্যন্ত এই কিউ আধানের প্রভাব থাকে, সেই এলাকাটাই হচ্ছে এই আধানের তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ এই কিউ আধানের চারিদিকে যে এলাকা পর্যন্ত দ্বিতীয় অন্য কোনো একটা আধান, সাম Q0 মন করে একটা আধানকে নিয়ে আসলে পরে এই কিউ আধানটা এই Q0 আধানের উপরে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল যদি প্রয়োগ করে, তাহলে বলতে পারবো এই যে আমরা এলাকাটা নিয়েছি সেই এলাকাটা হচ্ছে এই আধানের তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র কোনো একটা আধানের হয়, এবং সেই আধানের তড়িৎ ক্ষেত্র বলতে আমরা বুঝি ওই আধানের চারিদিকে যতদূর এলাকা পর্যন্ত দ্বিতীয় কোনো একটা আধানকে নিয়ে আসলে পরে সেই আধানের উপরে ওই আধানটি একটা আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে। অর্থাৎ কোনো একটা আধানের চারিদিকে যতদূর এলাকা পর্যন্ত ওই আধানটির প্রভাব ক্রিয়াশীল থাকে, সেটা কি বলা হচ্ছে ওই আধানের তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, বেশ। এবার যে তড়িৎ ক্ষেত্র যেমন বললাম, সেই তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য আমরা নির্ণয় করে থাকি। ঠিক আছে, সেগুলো আমরা এখন পড়বো না, ক্লাস 12-এ আছে, সেজন্য তড়িৎ প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য সম্পর্কে বিশদে আমরা ক্লাস 12-এ গিয়ে পড়বো। আপাতত তোমাদের তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আমরা আইডিয়াটা দিলাম যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো একটা বিন্দু আধানের চারিদিকে যতদূর এলাকা পর্যন্ত ওই আধানটার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়াশীল থাকে, সেইটাই হচ্ছে ওই আধানের তড়িৎ ক্ষেত্র। যদিও প্র্যাকটিক্যালি এটা ধরা হয় যে কোনো একটা আধান থেকে একটা কিছু দূর এলাকা পর্যন্ত কোনো একটা আধানের তড়িৎ ক্ষেত্র ক্রিয়াশীল থাকে, কিন্তু থিওরিটিক্যালি কোনো একটা আধানের তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে। অর্থাৎ এই যে কিউ আধানটা আছে, এই কিউ আধান থেকে অসীম দূরত্ব পর্যন্ত বলছে এই কিউ আধানের একটা প্রভাব থেকে যায়। এটা থিওরিটিক্যালি হয়, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে এই আধান থেকে যত দূরের দিকে সরে যাব তত এই তড়িৎ ক্ষেত্র দুর্বল হতে হতে শুরু করে, এবং একটা নির্দিষ্ট দূরে যাওয়ার পরে দেখা যাবে যে এই আধানটার তড়িৎ ক্ষেত্র ক্রিয়াশীল থাকছে না। সেই জন্য আমরা বলে থাকি যে কোনো একটা আধান থেকে
ওই আধানের চারিদিকে যতদূর এলাকা পর্যন্ত ওই আধানটার আকর্ষণ বা বিকর্ষণ বল কার্যশীল হয় বা ক্রিয়াশীল হয়, সেটাই হচ্ছে ওই আধানের তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, বেশ, এবার আমরা চলে আসবো তড়িৎ বিভবে। দেখো, তড়িৎ বিভব কাকে বলে বা ইলেকট্রিক পোটেনশিয়াল কাকে বলে, এটা বোঝার জন্য আমি একটা ছবি এঁকেছি। এই ছবির সাহায্যে ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব। দেখো, এখানে আমরা দুটো টিউব মানে দুটো ট্যাঙ্ক নিয়েছি, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি। এই দুটো ট্যাঙ্ক বা পাত্র ধরতে পারো। তাহলে এ পাত্র এবং বি পাত্র আমরা নিয়েছি, এবং সেই দুটো পাত্রকে আমরা একটা টিউব সি এর সাহায্যে কানেক্ট করে দিয়েছি, এবং সেখানে একটা রেখেছি কি একটা কোয়ার্ক। এবার এই যে এ পাত্রে যে যতদূর অবধি জল আছে সেই উচ্চতাটা হচ্ছে H1, এবং এই বি পাত্রে যতদূর উচ্চতা পর্যন্ত জলটা রাখা আছে সেটা ধরে নিলাম আমি H2। তাহলে এ পাত্রে তরলের উচ্চতা হচ্ছে H1, বি পাত্রে তরলের উচ্চতা হচ্ছে H2। তাহলে এ পাত্রে তরলের চাপ P1 সমান আমরা কি লিখতে পারবো, H1 ইন্টু রোজি। আমরা তো জানি চাপ সমান হচ্ছে গভীরতা গণিত ঘনত্ব গণিত হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই যে তরলটা আমরা ব্যবহার করেছি সেই তরলের ঘনত্ব যদি হয় রো, তাহলে এই এ পাত্রে দেখো তরলের উচ্চতা হচ্ছে H1, তাহলে এই এ পাত্রে তরলের চাপ কত হবে, P1 সমান হবে H1 রোজি। একই রকমভাবে বি পাত্রে তরলের উচ্চতা কত, H2, তাহলে বি পাত্রে তরলের চাপ P2 সমান কি লিখতে পারবো, P2 সমান লিখতে পারবো H2 রোজি। এখন দেখো, এই ছবি থেকে আমরা বুঝতে পারছি H1 ইজ গ্রেটার দ্যান H2, অর্থাৎ এ পাত্রে তরলের উচ্চতা বি পাত্রের থেকে বেশি। তাহলে সেই জন্য অবশ্যই P1 ইজ গ্রেটার দ্যান P2 হবে। যেহেতু তরলের ঘনত্ব দুটোতেই সমান, অভিকর্ষ ত্বরণ জি এর মান সমান, সেই জন্য যে পাত্রে তরলের উচ্চতা বেশি হবে সেখানে তরলের চাপও বেশি হবে। তাহলে এ পাত্রে তরলের চাপ বি পাত্রে তরলের চাপ অপেক্ষা অধিক। তাহলে যেহেতু এ পাত্রে তরলের চাপটা বি পাত্রে তরলের চাপ অপেক্ষা অধিক, সেই জন্য আমরা যদি এই ককটাকে খুলে দিই, এই ককটাকে খুলে দিই মানে এইটা যদি অন করে দিই, তাহলে কি হবে, এ পাত্র থেকে বি পাত্রের দিকে তরলের প্রবাহ হবে, এ পাত্র থেকে বি পাত্রের দিকে তরলের প্রবাহ হবে, লিকুইড ফ্লো করবে। ঠিক আছে, তাহলে এ পাত্র থেকে বি পাত্রের দিকে তরলের প্রবাহ হচ্ছে কেন, এই তরল প্রবাহের কারণ হচ্ছে এ পাত্র এবং বি পাত্রের মধ্যে একটা চাপের পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে তরলের চাপের পার্থক্যের জন্য তরল প্রবাহের সৃষ্টি হয়। তাহলে চাপের পার্থক্য থাকলে কি প্রবাহিত হয়, চাপের পার্থক্য থাকলে তরল প্রবাহিত হয়। চাপের পার্থক্য থাকলে তরল প্রবাহিত হয়। কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, অবশ্যই উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। এ পাত্রে তরলের চাপ যেহেতু বেশি, সেজন্য তরলটা প্রবাহিত হবে এ পাত্র থেকে বি পাত্রের দিকে। এখন যখনই এ পাত্র থেকে তরল প্রবাহিত হতে শুরু করবে বি পাত্রের দিকে, এ পাত্রে তরলের উচ্চতা আস্তে আস্তে কমবে এবং বি পাত্রে তরলের উচ্চতা আস্তে আস্তে বাড়বে, এবং একটা টাইম কি হবে, এই দুটো পাত্রের তরলের উচ্চতা সমান হয়ে যাবে। যখনই এই দুই পাত্রের তরলের উচ্চতা সমান হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে তরলের প্রবাহ বন্ধ হয়ে যাবে। কারণ যখন এই দুটো পাত্রের তরলের উচ্চতা সমান হয়ে যাবে, ধরো এই উচ্চতাটা মনে করো এইচ, এই এইচ উচ্চতা মনে করো এখানে এই তরলে হচ্ছে, এবং এইচ উচ্চতা মনে করো এই বি তরলে হচ্ছে, মানে বি পাত্রে হচ্ছে। তাহলে দুটো পাত্রে যদি তরলের উচ্চতা সমান হয়ে যায়, তখন কি হবে, তখন দুটো পাত্রে তরলের চাপও সমান হয়ে যাচ্ছে, আর তরলের চাপ যদি সমান হয়ে যায় তাহলে তরল প্রবাহ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ চাপের পার্থক্য যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে তরলের প্রবাহ করবে। ঠিক একই রকমভাবে যেমন আমরা এই চাপের তুলনা করলাম, ঠিক একই রকমভাবে আমরা দুটো আহিত বস্তু নেব। ঠিক আছে, এখানে একটা আহিত বস্তু নিলাম, এখানে একটা আহিত বস্তু নিলাম, এই বস্তুটার নাম মনে করো এ, আর এখানে একটা আহিত বস্তু নিলাম, এটা মনে করো বি। ঠিক আছে, এ বস্তুটার বিভব ধরলাম V1, বি বস্তুটার বিভব মনে করো V2। আহিত বস্তু মানে যে বস্তুতে আধান আছে সেটা হচ্ছে আহিত বস্তু। এখন আমরা যদি বলি V1 ইজ গ্রেটার দ্যান V2, অর্থাৎ এই যে এ বস্তুটা নিয়েছি, সেই এ বস্তুটার বিভব যদি বি বস্তুর থেকে বেশি হয়, তবে দেখা যায় এই দুটো বস্তুকে যদি আমরা কোনো একটা তড়িতের সুপরিবাহী কোনো একটা দণ্ড দ্বারা যুক্ত করে দিই, তাহলে দেখতে পাবো ধনাত্মক আধান এ
এ বস্তু থেকে বি বস্তুর দিকে প্রবাহিত হবে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে আমরা যেমন এইখানে এই চাপ, তরলের চাপ, সেই চাপের পার্থক্য দেখে আমরা বলতে পারলাম যে তরলটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। ঠিক একই রকমভাবে আহিত বস্তুর একটা ধর্ম আছে, একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি আছে, ঠিক আছে, একটা তাড়িতিক ধর্ম আছে, যে ধর্ম থেকে আমরা বুঝতে পারবো যে ওই আহিত বস্তুটাকে অন্য একটা আহিত বস্তুর সংস্পর্শে নিয়ে আসলে পরে তড়িৎ আধান কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে প্রবাহিত হবে। যে বস্তুর বিভব বেশি, তড়িৎ আধান সর্বদা সেই বস্তু থেকে যে বস্তুর বিভব কম তার দিকে প্রবাহিত হয়। অবশ্যই ধনাত্মক আধান প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। ঋণাত্মক আধান মানে ইলেকট্রন হলে উল্টোটা হবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হবে। ঠিক আছে, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কার প্রবাহ হচ্ছে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রভাব হচ্ছে ধনাত্মক আধানের। ঠিক আছে, যেমনটি একটা লিকুইডের ক্ষেত্রে দেখা যায় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে কি না তো তরল প্রবাহিত হয়। কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হয়? যতক্ষণ না পর্যন্ত দুটো পাত্রে তরলের চাপ সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। ঠিক একই রকমভাবে দুটো আহিত বস্তুর মধ্যে যদি বিভব প্রভেদ থাকে বা বিভবের পার্থক্য থাকে তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধানের প্রবাহ ঘটবে। এবং এই প্রবাহটা কতক্ষণ পর্যন্ত ঘটবে? যতক্ষণ না পর্যন্ত এই দুটো বস্তুর বিভব সমান না হয়। কারণ যখনই একটা বস্তু থেকে ধনাত্মক আধান বেরিয়ে যাবে তখন ওই বস্তুর বিভব কমবে, কারণ এ বস্তুটা থেকে ধনাত্মক আধান যেহেতু বেরিয়ে যাচ্ছে, কারণ এ বস্তুর বিভব বেশি, বি বস্তুর বিভব কম। এ বস্তু থেকে যদি ধনাত্মক আধান বেরিয়ে যায় তাহলে এ বস্তুর বিভব কমবে, এবং সেই আধানগুলো যেহেতু প্রবেশ করছে বি বস্তুতে সেজন্য বি বস্তুর বিভব বাড়বে। এভাবে একটা টাইম আসবে যে টাইমে এ এবং বি এই দুটো বস্তুর বিভব সমান হয়ে যাবে, তখন তড়িৎ আধানের প্রবাহ বন্ধ হয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ তড়িৎ বিভব হচ্ছে কোনো একটা আহিত বস্তুর এমন একটা প্রপার্টি বা ধর্ম যেটা দেখে আমরা চিনতে পারছি যে ওই আহিত বস্তুটাকে অন্য কোনো একটা আহিত বস্তুর কাছে নিয়ে আসলে পরে তড়িৎ আধান কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে প্রবাহিত হবে। ঠিক আছে, অর্থাৎ এদের মধ্যে একটা সাদৃশ্য আমরা খুঁজে পেলাম। এই দুটো ফিগারের মধ্যে সাদৃশ্যটা খুঁজে পেলাম কি? তরল প্রবাহের ক্ষেত্রে চাপের পার্থক্য যে ভূমিকা পালন করছে, তড়িৎ প্রবাহ বা আধানের প্রবাহর ক্ষেত্রে বিভব প্রভেদ সেই ভূমিকা পালন করে। ঠিক আছে, এবার আমরা কোনো একটা পয়েন্ট বা কোনো একটা বিন্দুতে যে তড়িৎ বিভব বলে সেই তড়িৎ বিভবের ডেফিনেশনটা আমরা জানবো, যে কোনো একটা পয়েন্ট বা কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব বলতে কি বোঝায়। ঠিক আছে, তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞা আমরা বলি। তড়িৎ বিভব, তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে কি হচ্ছে দেখো, আমরা তড়িৎ ক্ষেত্রে একটা পয়েন্ট নিলাম, এটা একটা মনে করো একটা তড়িৎ ক্ষেত্র, এটা একটা তড়িৎ ক্ষেত্র আছে। ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্রে একটা পয়েন্ট আমরা নিলাম, মনে করো এই পয়েন্টটা মনে করো পি পয়েন্ট। ঠিক আছে, এই পি পয়েন্ট বা এই পি বিন্দুতে আমরা মনে করো তড়িৎ বিভব নির্ণয় করতে চাইছি। সো এই তড়িৎ বিভব নির্ণয় করার জন্য আমরা কি করছি, একটা অসীম দূরত্বে, এটা মানে এখানে একটা অসীম দূরত্ব মানে অনেকটা দূরে একটা পয়েন্ট, অসীম দূরে কোনো একটা পয়েন্ট, সেই অসীম দূরের কোনো একটা পয়েন্ট থেকে আমরা তড়িৎ ক্ষেত্রের পি বিন্দুতে মনে করো একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসছি। ঠিক আছে, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রের পি বিন্দুতে নিয়ে আসছি। অবশ্যই যখনই আমরা এই অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রে পি বিন্দুতে নিয়ে আসব, তখন তড়িৎ বলের বিরুদ্ধে কিছুটা পরিমাণ কার্য আমাকে করতে হবে। কেন? কারণ হচ্ছে দেখো, যদি এটা একটা ধনাত্মক, এটা এই যে তড়িৎ ক্ষেত্রটা, এই তড়িৎ ক্ষেত্রটা নিশ্চয়ই কোনো একটা আধানের তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, আমরা ধরলাম এখানে একটা প্লাস কিউ আধান আছে এবং সেই প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা, এবং সেই প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রেই ওই পি বিন্দুটা অবস্থিত। এই প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্র হচ্ছে এইটা, এবং সেই প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রেই এই পি বিন্দুটা অবস্থিত। এবং একটা জিনিস মনে রাখবা, তড়িৎ ক্ষেত্র সর্বদা এই প্লাস কিউ আধান থেকে বাইরের দিকে ক্রিয়া করে। তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি যার অভিমুখ হচ্ছে প্লাস কিউ আধান থেকে বাইরের দিকে। তাহলে যখনই এই তড়িৎ ক্ষেত্র ই দিয়ে প্রকাশ করা হয়, সেই তড়িৎ ক্ষেত্রটা যখনই প্লাস কিউ আধান থেকে বাইরের দিকে ক্রিয়াশীল হবে, অর্থাৎ তড়িৎ বলটা বাইরের দিকে ক্রিয়া করবে, তখন আমরা যদি একটা একক ধনাত্মক আধানকে, একটা ইউনিট পজিটিভ চার্জ, এটাও ধনাত্মক আধান, আবার এইটাও ধনাত্মক আধানকে যদি নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই এই প্লাস কিউ আধানটা এই ধনাত্মক আধানটাকে বিকর্ষণ করবে।
তাহলে এই বিকর্ষণ বল ই এর বিরুদ্ধে, এই যে বিকর্ষণ বল বা তড়িৎ বল, সেই ই এর বিরুদ্ধে আমাকে কি করতে হবে, এই অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানটাকে নিয়ে আসার জন্য এই তড়িৎ বলের বিরুদ্ধে কিছুটা পরিমাণ কার্য করতে হবে। আমরা জানি যে বলের বিরুদ্ধে কার্য মানে হচ্ছে ধনাত্মক কৃতকার্য, অর্থাৎ আমি এই অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে যখনই পি বিন্দুতে নিয়ে আসব, তখন তড়িৎ বলের বিরুদ্ধে যে ধনাত্মক কৃতকার্যটা করা হবে সেইটাই এই পি বিন্দুতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে, যেটাকে বলা হবে ওই পি বিন্দুর তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব মানে আসলে কি, কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব বলতে বোঝায় ওই বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে রাখলে পরে সেই একক ধনাত্মক আধানের স্থিতিশক্তি যতটা হবে সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। বা এটাকে আমরা এরকমভাবেও ডিফাইন করতে পারি যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হয় তাকেই ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। কি হলো, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ঠিক আছে, এবার আমরা তড়িৎ বিভব যেমন জানলাম, একটা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু যেমন তড়িৎ বিভব জানলাম, ঠিক একই রকমভাবে তড়িৎ ক্ষেত্রের দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদের ডেফিনেশনটা এবার জানবো। ঠিক আছে, তাহলে বিভব প্রভেদ কাকে বলে এটা আমরা জানবো। বিভব প্রভেদ। আচ্ছা, তার আগে তড়িৎ বিভবের যে ম্যাথামেটিক্যাল ফর্ম বা গাণিতিক রূপ সেটা বলে দিই একটু। দেখো, আমরা ধরে নিলাম যে এইখান থেকে এই অসীম দূরত্ব থেকে একটা প্লাস কিউ পরিমাণ আধানকে, কতটা পরিমাণ, প্লাস কিউ পরিমাণ আধানকে পি বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্যটা করতে হচ্ছে সেটা মনে করো ডাব্লু। তাহলে মনে করি অসীম দূরত্ব থেকে প্লাস কিউ আধানকে পি বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু নিলাম সেটা মনে করো পি বিন্দু, তাহলে পি বিন্দুতে আনতে কৃতকার্য ডাব্লু হলে প্লাস কিউ আধানকে পি বিন্দুতে আনতে কৃতকার্য কত হচ্ছে ডাব্লু। তাহলে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে আনতে কৃতকার্য কত হবে, অবশ্যই ডাব্লু বাই কিউ। ঠিক আছে, হলে তাহলে সেইটাই হচ্ছে পি বিন্দু তড়িৎ বিভব। তাহলে লিখব পি বিন্দুর তড়িৎ বিভব। ঠিক আছে, সেটা যদি আমরা ভি বলি তাহলে সেই ভি সমান লিখতে পারবো ডাব্লু বাই কিউ। ভি সমান হয়ে গেল ডাব্লু বাই কিউ। তাহলে আমরা তড়িৎ বিভব কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান আমরা কি লিখতে পারি, ডাব্লু বাই কিউ, যেখানে ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করছে সেটা হচ্ছে ডাব্লু। তাহলে একক ধনাত্মক আধানকে আনতে যে কার্যটা করতে হবে সেটা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে ভি সমান লিখতে পারবো, মানে পি বিন্দুর তড়িৎ বিভব ভি সমান হয়ে যাবে ডাব্লু বাই কিউ। ঠিক আছে, এবার আমরা জানবো বিভব প্রভেদ বা বিভব পার্থক্য কাকে বলে। বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। তাহলে তড়িৎ ক্ষেত্রে দুটো পয়েন্ট আমরা নেব, সেই দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য কাকে বলে জানবো। আমরা ধরে নিলাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটো বিন্দু নিলাম, একটা হচ্ছে এ বিন্দু আর একটা বিন্দু হচ্ছে বি বিন্দু। দুটো বিন্দু আছে তড়িৎ ক্ষেত্রে এ এবং বি। ঠিক আছে, এ এবং বি দুটো বিন্দু আমরা নিলাম তড়িৎ ক্ষেত্রের উপরে। এ বিন্দু তড়িৎ বিভব ধরে নিলাম ভি এ, আর বি বিন্দু তড়িৎ বিভব ধরছি
ভিবি। তাহলে ভিএটা কি? ভিএটা হচ্ছে এ বিন্দুর তড়িৎ বিভব, এ বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে ভিএ, এ বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে ভিএ, আর বি বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে আমরা ভিবি। ভিবিটা কি? ভি হচ্ছে বি বিন্দুর তড়িৎ বিভব। ঠিক আছে, এখন ভিএ ইজ গ্রেটার দ্যান যদি ভিবি হয়, ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি মানে কি? এ বিন্দুর তড়িৎ বিভব যদি বি বিন্দুর থেকে বেশি হয়, এ বিন্দুর বিভবটা যদি বি বিন্দুর থেকে বেশি হয়, তাহলে পরে তড়িৎ বিভবের ডেফিনেশন সর্বদা মনে রাখবা, আমাকে নিম্ন বিভবের বিন্দু থেকে উচ্চ বিভবের বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে আনতে যতটা পরিমাণ কৃতকার্য করতে হবে, সেটাই হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মানে কি? তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলতে বোঝায়, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলতে বোঝায়, তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলতে বোঝায় নিম্ন বিভবের বিন্দু থেকে উচ্চ বিভবের বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্যের পরিমাণ বোঝা গেল? বোঝা গেল কি না? তো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় নিম্ন বিভবের বিন্দু থেকে উচ্চ বিভবের বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে, সেটাই হচ্ছে ওই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। কোনো একটা বিন্দুর বিভবের সঙ্গে আমরা বলেছিলাম একক ধনাত্মক আধানটাকে আনতে হবে অসীম দূরত্ব থেকে, কিন্তু দুটো বিন্দুর মধ্যে যখন বিভব প্রভেদের সংজ্ঞা জানবো, তখন বলবো নিম্ন বিভবের বিন্দু থেকে উচ্চ বিভবের বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে আনতে যতটা পরিমাণ কৃতকার্য করতে হবে, সেটাই হচ্ছে ওই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। আমরা যে ছবিটা এঁকেছি সেখানে দেখো এ বিন্দুর বিভব বেশি আছে বি বিন্দু থেকে, তাহলে ভিএ ইজ গ্রেটার দ্যান যদি ভিবি হয়, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ, দ্যাট ইজ তখন ভিএ মাইনাস ভিবি বলবো। সেই ভিএ মাইনাস ভিবি, দ্যাট ইজ দ্য potential difference between the 2 points A and B, A এবং B বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ, সেই VA মাইনাস VB, এটা সমান কি লিখতে পারবো? এটা সমান লিখতে পারবো একটি একক ধনাত্মক আধানকে B বিন্দু থেকে A বিন্দুতে আনতে কৃতকার্য, B বিন্দু থেকে A বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ, তাই তো? বেশ, আমরা ধরে নিলাম যে এই বি বিন্দু থেকে এ বিন্দুতে কিউ পরিমাণ আধানকে আনতে যে পরিমাণ কার্যটা করতে হচ্ছে সেটা হচ্ছে ডাব্লু। তাহলে বি বিন্দু থেকে এ বিন্দুতে কিউ পরিমাণ আধানকে আনতে যদি কৃতকার্য হয় ডাব্লু, তাহলে পরে বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য কত করতে হবে? সেটা হবে ডাব্লু বাই কিউ। বোঝা গেল? সেটা হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, দ্যাট ইজ ভিএ মাইনাস ভিবি। এখানে ডাব্লুটা কি? ডাব্লুটা হচ্ছে বি বিন্দু থেকে এ বিন্দুতে কিউ পরিমাণ আধানকে আনতে কৃতকার্য, ঠিক আছে? তাহলে বি বিন্দু থেকে এ বিন্দুতে কিউ পরিমাণ আধানকে আনতে কৃতকার্য যদি হয় ডাব্লু, তাহলে পরে বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য কত হবে? সেটা হচ্ছে বি এবং এ বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, দ্যাট ইজ ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে ডাব্লু বাই কিউ। ঠিক আছে? অবশ্যই মনে রাখবা একক ধনাত্মক আধানটাকে নিম্ন বিভবের বিন্দু থেকে, অর্থাৎ যে বিন্দুর বিভব কম সেই বিন্দু থেকে উচ্চ বিভবের বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুর বিভব বেশি সেই দিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে?
তাহলে বিভব প্রভেদ বোঝা গেল। এবার আমরা বিভব বা বিভব প্রভেদের এককগুলো জানবো। ঠিক আছে, বিভবের একক, বিভবের একক। ঠিক আছে, বেশ। এসআই পদ্ধতিতে মনে রাখবা বিভবের একক হচ্ছে ভোল্ট। এসআই পদ্ধতিতে বিভবের একক কি? ভোল্ট। এসআই পদ্ধতিতে বিভবের একক হলো ভোল্ট। বিভবের একক হলো ভোল্ট। দেখো আমরা তো জানি যে কোনো একটা বিন্দুর বিভব ভি সমান W/Q, এটা হচ্ছে বিভবের গাণিতিক রূপ। অর্থাৎ কোন অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি কৃতকার্য করতে হয় W, তাহলে ওই বিন্দু তড়িৎ বিভব ভি সমান হবে W/Q। এখন দেখো এখানে যদি কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম, অবশ্যই প্লাস 1 কুলম, ঠিক আছে, আর W ইজ ইকুয়াল টু যদি 1 জুল হয়, ঠিক আছে, W ইজ ইকুয়াল টু 1 জুল হলে, W ইজ ইকুয়াল টু 1 জুল হলে ভি সমান কি লিখতে পারবো? ভি সমান লিখতে পারবো 1 জুল বাই 1 কুলম। জুল পার কুলম মানে হচ্ছে ভোল্ট, দ্যাট ইজ 1 ভোল্ট। ঠিক আছে, অর্থাৎ দেখো প্লাস 1 কুলম আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে পরে ওই বিন্দু তড়িৎ বিভবকে বলা হবে 1 ভোল্ট বা 1 ভোল্ট। বোঝা গেল? এটাই হচ্ছে কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব 1 ভোল্টের ডেফিনিশন। ঠিক আছে, তাহলে ডেফিনিশনটা লিখে নিই। কি না তো অসীম দূরত্ব থেকে 1 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 1 জুল 1 যে কৃতকার্য করতে হলে ওই বিন্দুর তড়িৎ বিভব হবে 1 ভোল্ট। তড়িৎ বিভব হবে 1 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে বিভবের এসআই একক। এসআই পদ্ধতিতে বিভবের একক 1 ভোল্টের ডেফিনিশন। ঠিক একই রকমভাবে এসআই পদ্ধতিতে যেমন আমরা বিভবের এককের ডেফিনিশন বললাম, ঠিক একই রকমভাবে সিজিএস পদ্ধতিতে কিন্তু বিভবের এককের ডেফিনিশন আমরা বলবো। সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হলো সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হলো ইএসইউ বা স্ট্যাট কুলম। ইএসইউ বিভবও বলে বা স্ট্যাট ভোল্ট। যেমন আধানের এসআই একক কুলম এবং সিজিএস একক ছিল স্ট্যাট কুলম, ঠিক একই রকমভাবে বিভবের এসআই একক ভোল্ট আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। তাহলে ভি সমান তো W/Q, এখানে কিউ সমান যদি আমরা 1 স্ট্যাট কুলম আর W সমান 1 আর্ক বলি, কারণ সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্ক, হলে ভি সমান কত হয়ে যাবে? ভি সমান হয়ে যাবে 1 আর্ক বাই 1 স্ট্যাট কুলম। 1 আর্ক বাই 1 স্ট্যাট কুলম। আর্ক পার স্ট্যাট কুলম এটারই নাম হচ্ছে স্ট্যাট ভোল্ট। তাহলে এটা সমান হয়ে গেল 1 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তাহলে 1 স্ট্যাট ভোল্টের ডেফিনিশন আমরা কিভাবে দেবো? কি না তো অসীম দূরত্ব থেকে 1 স্ট্যাট কুলম আধানকে অবশ্যই অবশ্যই ধনাত্মক আধানকে নিয়ে আসতে হবে। অসীম দূরত্ব থেকে 1 স্ট্যাট কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর কৃতকার্য করতে হয়, তবে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব হবে 1 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, বেশ। তাহলে আমি লিখি এটা যে 1 অসীম দূরত্ব
থেকে 1 স্ট্যাট কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 1 আর্ক কৃতকার্য করতে হলে ওই বিন্দুর তড়িৎ বিভব হবে 1 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা হলো বিভবের এসআই এবং সিজিএস একক এবং তাদের ডেফিনেশন। এবং আমরা ভোল্ট এবং স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্কটা দেখে নিই। ঠিক আছে, মনে রাখবে 1 ভোল্ট সমান কী হয়েছে, 1 ভোল্ট সমান হচ্ছে 1 জুল বা 1 কুলম। এটা আমরা দেখলাম 1 ভোল্ট সমান হচ্ছে 1 জুল পার 1 কুলম, বা এখান থেকে লিখে যাবে 1 ভোল্ট ইজ ইকুয়াল টু, দেখো জুল পার কুলমটাকে যদি আর্ক পার স্ট্যাট কুলমে প্রকাশ করতে পারি তাহলে আমরা স্ট্যাট ভোল্টে প্রকাশ করতে পারবো। 1 জুল সমান কত আর্ক, 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্ক। 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্ক, এটা ক্লাস 9-এ জেনেছো তোমরা। আর 1 কুলম সমান তো আমি বললাম প্রথমেই যে 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁻9 ইএসইউ বা স্ট্যাট কুলম, এত স্ট্যাট কুলম। আর 1 ভোল্ট ইজ ইকুয়াল টু হয়ে গেল, দেখো 8 পার স্ট্যাট কুলম মানে তো স্ট্যাট ভোল্ট, আর 10⁻7টার নিচে যদি আসে 10⁻9 আসে তাহলে নিচে দেখো 10⁻9 আর উপরে 10⁻7, নিচে নামলে পর 10⁻7 হয়ে নিচে পড়ে থাকবে 1/3 × 10⁻2 মানে 3 × 100। ঠিক আছে, 8 পার স্ট্যাট কুলম মানে হচ্ছে স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ভোল্ট সমান কত হলো, 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। এটাই হচ্ছে স্ট্যাট ভোল্ট এবং ভোল্টের সম্পর্ক। বা এটা এরকমও লিখতে পারো 1 স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট। 1 স্ট্যাট ভোল্ট এটা সমান হচ্ছে 300 ভোল্ট। ঠিক আছে, তো এটা গেল ভোল্ট এবং স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক। বেশ, তাহলে আজকে আমরা পড়লাম তড়িৎ বিভব সম্পর্কে, তড়িৎ বিভবের এককগুলো সম্পর্কে জানলাম। এর পরের দিন আমরা ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওহমের সূত্র পড়ব। ঠিক আছে, আজকে যে পড়াটা পড়ালাম তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে গ্রুপে পোস্ট করে জানাবে।